বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আজকের শিক্ষা এবং কর্মজীবন অনুষ্ঠানের একজন নতুন অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। আজকে আমার অনুষ্ঠানের অতিথি আমার প্রাক্তন একজন ছাত্র, তার নাম মাহবুবুর রহমান তুষার। আমরা তাকে তুষার বলে ডাকি। আমরা তার পরিচয় তার মুখ থেকেই শুনতে চাচ্ছি। আমি মাহবুবুর রহমান তুষার, সরকারি শিক্ষক, সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়। আমার গ্রামের বাড়ি সিরাজাবাদ। আচ্ছা, তার মানে তার নাম মাহবুবুর রহমান তুষার। সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সিরাজাবাদ গ্রামে তার জন্ম এবং সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে সে বর্তমানে কর্মরত বা নিয়োজিত আছে। তো তুষার, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাকে কাছে পায়া আরো অনেক অনেক ভালো লাগতেছে। তো আজকের অনুষ্ঠানের নাম তো তুমি জানো, শিক্ষা এবং কর্মজীবন। জি, শিক্ষা এবং কর্মজীবন আছে। কারণ শিক্ষা এবং কর্মজীবন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে তোমার শিক্ষা জীবন নিয়ে কথা বলতে হয়। জি, এখন তুমি আজকে আমাদেরকে শোনাবা তোমার শিক্ষা জীবন শুরু এবং শেষ কোথায়। আমার শিক্ষা জীবন মূলত শুরু হয়েছে সিরাজাবাদ গ্রামের ঐতিহ্যবাহী সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে। আচ্ছা, ওইখান থেকে আমার শুরু। তারপর সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় থেকে আমি 6 থেকে 10 পর্যন্ত সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে আমি এসএসসি পাস আর কি সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় থেকে করছি। দেন সরকারি ইসলামপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং বিবিএস পাস করছি। এটা আগে বিকম ছিল, এটা পরবর্তীতে আমাদের সময় থেকে এটা বিবিএস নামকরণ হয়েছে, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ হিসেবে। ওইখান থেকে আমরা ডিগ্রি কমপ্লিট করি। দেন 2009 সালে আমি ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটার নাম ইভাইস ইউনিভার্সিটি, ওইখান থেকে আমি এমবিএ কমপ্লিট করি মার্কেটিং বিষয়ের উপরে। এই পর্যন্ত। আচ্ছা, তাহলে তুমি তোমার শিক্ষা জীবন শুরু মূলত তোমার যে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে। জি। তারপরে হাই স্কুল লেভেলটা হয়েছে তোমার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়, ওটা তোমার গ্রামেই। জি। আচ্ছা, এরপরে কলেজ লেভেলে আসলে তুমি আমাদের যে ইসলামপুর কলেজ, যেটা আর কি আগে নাম ছিল ইসলামপুর কলেজ। জি। পরবর্তীতে সরকারি। এখন এই ইসলামপুর কলেজে থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে ডিগ্রিও তুমি ডিগ্রি অর্থাৎ বিকম, আগে ছিল বিকম। জি। সেটা এই আমাদের ইসলামপুর কলেজ থেকে। জি। এরপর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তুমি ঢাকা চলে গেছো। জি। সে ঢাকা ইভাইস ইউনিভার্সিটি থেকে 27 অবস্থিত ছিল। সেটা তুমি সেখান থেকে তুমি এমবিএ করছো। জি। মাসি আর অ্যাকাউন্টিং এ করো নি, মার্কেটিং এ করছো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আর আমার প্রশ্ন হলো যে তুমি যেদিন প্রথম স্কুলে গেলা, একদম প্রথম দিন তুমি কার সাথে স্কুলে গেছো মনে আছে? এটা আমার যতটুকু মনে আছে, আমার বড় বোন ছিল, আমার 5 ভাই 1 বোন। আমার যে সবার বড় বোনটাই সবার বড় ছিল। এই বোনের হাত ধরে আমি এই প্রাইমারি স্কুলে পদার্পণ করি প্রথম। মানে তোমার বোনের হাত ধরে তোমার জি স্কুলে যাওয়া। আচ্ছা, এরপরে স্কুলে গেলা, এই তোমার এই প্রাইমারি লেভেল, হাই স্কুল লেভেল, কলেজ লেভেল, বিশ্ববিদ্যালয় লেভেল, তুমি 4টা লেভেল জি পার করে আসছো। কোন লেভেলে তুমি সবচেয়ে বেশি জ্ঞান অর্জন হয়েছে তোমার, এরকম কি তোমার মনে হয়? এটা হাই স্কুল লেভেলে আমার মনে হয় যে বেশি আমাদের যে জ্ঞান অর্জনের বিষয়টা, এটা হাই স্কুল লেভেলে আমার কাছে মনে হয়েছে যে বেশি অর্জিত হয়েছে। হাই স্কুল লেভেলে। আচ্ছা, তাহলে কি অন্য লেভেলে গিয়ে জ্ঞান অর্জনের সুযোগ কম নাকি? না, অন্যান্য লেভেলে প্রত্যেকটা লেভেলে আসলে জ্ঞান অর্জনের সুযোগটা থাকে, কিন্তু কিছু কিছু বিষয় দেখা যায় যে একটা স্টেজে এসে ওইখান থেকে অর্জনটা বেশি হয়। গুরুত্ব সব দিকেই আছে, বিভিন্ন প্রত্যেকটা লেভেলে গুরুত্বটা দেখা যায়, তারপর কম বেশি একটা বিষয় থেকে যায়। মানে হাই স্কুলের যেমন রুটিন ভাবে একটা পড়াশোনা, বাবা মায়ের শাসন সবকিছু মিলে না গেলে হ্যাঁ মানে মতো পড়তে বসা, হ্যাঁ সবকিছু মেনটেন করে চলা, সহজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যেমন কলেজে ইউনিভার্সিটি লেভেলে গেলে এটা স্বাধীনতা চলে আসে। এই ওইখান থেকে দেখা যায় যে অন্যরকম একটা আবহাওয়া তৈরি হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের তোমার যে লেভেল, সব লেভেলে গুরুত্বপূর্ণ,
জি। কিন্তু এই যে এই পারিবারিক বা সামাজিকতার যে লেভেল, পারিবারিক বা সামাজিকতার কারণে আমার কাছে মনে হয় যে তোমার কাছে মনে হচ্ছে হাই স্কুল লেভেলেই গুরুত্বপূর্ণ বেশি মনে হয়। আচ্ছা, এখন এই যে তুমি পড়াশোনা করলা, এই পড়াশোনা করতে মানে ছাত্র অবস্থায় তোমার কি স্বপ্ন ছিল, মানে কোন পেশা যাওয়ার স্বপ্ন ছিল? ছাত্র অবস্থায় আমার একটা স্বপ্ন ছিল, আমার ফ্যামিলিগত যে বিষয়টা, আমার ফ্যামিলি, আমার বাবা ছিল শিক্ষক, আমার চাচা শিক্ষক, আমার ফুপু শিক্ষক, মানে অনেকেই বলে যে এটা আমাদের এটা মানে শিক্ষক ফ্যামিলি, শিক্ষা ফ্যামিলি এরকম বলে। তো ওইখান থেকে ছোটবেলা থেকে আমার একটা ইয়ে ছিল যে না, আমি শিক্ষকতা পেশায় আসবো না, এরকম একটা টেন্ডেন্সি ছিল। কিন্তু আসলে এমবিএ করা অবস্থায় হঠাৎ করে কেমনি এটা কি হয়ে গেছে, আমাকে হঠাৎ করে বাড়িতে আসতে বলা হয়েছে। বাড়িতে আসার জন্য কি বিষয় তাও আমি ঠিকভাবে জানি না। আইসে আসলে দেখি যে এখানে একটা প্রক্রিয়া, মানে শিক্ষক হওয়ার যে একটা প্রক্রিয়া সেটা করে ফেলছে। তোমার কাছে শুধু যোগদান করতে হয়েছে। জি, আমি ঢাকায় থাকা অবস্থা অলরেডি একটা প্রাইভেট একটা ইয়েতে জড়াইছিলাম, কিন্তু এটা বেশি দিন হতে চাই না, 2-3 মাস মনে ছিলাম। তারপর এখানে গ্রামে আসলে আমার এটা 5 ভাই 1 বোন, 6 ভাই বোনের মধ্যে আমি সবার ছোট ছিলাম। তো আমার এটা আমি বুঝি যে আমার মার মানে আমাকে কাছে রাখার একটা অন্যরকম ইচ্ছা তার ছিল, সেই কারণে আসলে এইভাবে আমাকে হয়তো নিয়ে আসা, এমনকি আল্লাহ হয়তো সেটা কবুল করছে, এখান থেকে আর মুভ করাও হয় নাই বা আমার সঙ্গে। তাহলে তোমার শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল কি হওয়ার? স্বপ্ন ছিল যে অন্য কোনো সরকারি একটা ভালো জব অথবা প্রাইভেট জব, যেটা হোক এটা বাইরে থাকবো, কর্মকর্তা। হ্যাঁ, কর্মকর্তা হয়, কোনো কোম্পানি বা সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছিল। জি। আচ্ছা, তাহলে এখন পরে এটা দেখা যায় তোমার মায়ের চালাকি বলা যায়, তোমার মায়ের কাছে রাখা অথবা মায়ের এটা ছোট ছিল ভালোবাসা আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে চালাকি বলতে ভালোবাসা বোঝাচ্ছে, যাবে যে তোমার ছোট ছেলে, তুমি ফ্যামিলি, তুমি সবার ছোট। জি। আচ্ছা, তোমার কাছে রাখার একটা তার চেষ্টা সে সফল হয়েছে। জি, এই চেষ্টা সে সফল হয়েছে। আচ্ছা, এই জন্য কি তোমার খারাপ লাগে যে? না, এটা আমার খারাপ না, এটা আমার এখন অনেকটা ভালো লাগা কাজ করে, কারণ অনেকগুলো ভাই বোন আমরা ছিলাম, হয়তো আমার বাবা মা দুইজনই আমাকে সবসময় কাছে পাইছে, আমাকে সবসময় যে তাদের পাশে পাইছে, এটা ভেবেই বা তাদের পাশে থাকতে পেরে আমাকে নিজেকে অনেক গর্বিত মনে হয়। আচ্ছা, যে না, আমি তাদের, এটা সবার সৌভাগ্য আসলে এটা হয় না, আল্লাহ সবার সৌভাগ্য এটা রাখে না যে বাবা আমার পাশে সে সময় থাকা, কিন্তু আমি এটা থাকতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে তুমি এই কর্মজীবনের উছিলায় যে তুমি তোমার ফ্যামিলির ছোট ছেলে হিসেবে তুমি তোমার বাবা মার কাছে বা ভাই বোনের একদম কাছে থাকছো, এই জন্য তোমার এখন অনেক ভালো লাগে, কাজ করে। আচ্ছা, তাহলে তোমার যে এই পড়াশোনা, সেই প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত যে পড়াশোনা, এখানে তোমার ফ্যামিলির কার অবদানটা সবচেয়ে বেশি? আমার মনে হয় যে আমার মার অবদানটা সবচেয়ে বেশি। এমনকি লাস্ট মোমেন্টে আমার এমবিএ করার জন্য, এখানে বিবিএস কমপ্লিট করার পর এমবিএ করার জন্য, এরা পুরাটুকুই মনে হয় যে আমারও মনে হয় যে ইচ্ছা ছিল না, আমার মায়ের যে ইচ্ছা আগ্রহ, ওইটাতে আমার মনে হয় যে এমবিএ করতে আমি ঢাকা চলে গেছি, অনুপ্রাণিত হয়েছি, ইন্সপায়ার হয়েছি। আচ্ছা, প্রথম থেকে মনে হচ্ছে যে মনে হয় হবে না? জি, এরকম মনে হয়েছে যে হয়তো মনে হয়েছে যে আমি হয়তো কোনো একটা কলেজ থেকে মাস্টার্স করবো এরকম, কিন্তু আমার মায়ের ইচ্ছা, পুরোটাই আমার মায়ের ইচ্ছা, একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাকে এমবিএ করানো হয়েছে। আচ্ছা, তাহলে মায়ের অনুপ্রেরণা। তোমার যে পড়াশোনা, পারিবারিক যে সাপোর্ট, এই পারিবারিক সাপোর্ট বলতে তোমার মায়ের অবদানে বেশি, তোমার মায়ের সাপোর্টটা অনেক বেশি। আচ্ছা, এখন তোমার যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলে কি কোনো শিক্ষকরা মনে পড়ে যে শিক্ষকের আদর্শ তুমি ধারণ করছো, বা যে শিক্ষকের মানে তুমি অনেক ভালোবাসছো, এরকম কোন শিক্ষক আছে কি, স্যার বা ম্যাডাম? আমার পড়াশোনা করা অবস্থায় আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মরহুম এনামুল হক খান, যিনাকে অনেকেই ছিলেন। ইসলামপুর সে মোটামুটি ফুটবল খেলার সঙ্গে তার অনেক জড়িত, অনেক পরিচিতি, এমনকি আমার পড়া অবস্থায় সেও প্রধান শিক্ষক হিসেবে ছিলেন ওইখানে। তার কথা এখনো মনে পড়ে, অনেক ভালো মানুষ ছিলেন এবং আমার অনেক আদর করছেন। ছাত্র হিসেবে না ভাবে আমাকে দাদু দাদু বলে সবসময় ডাকতেন। আচ্ছা, অনেক ভালোবাসা দিয়েছেন তিনি আমাকে। ইনার কথা এখনো আমার মনে আছে। মারা গেছে যদিও প্রায়
15 বছর তো হবেই, 15 বছর আগে উনি মারা গেছেন, কিন্তু এখন ওনার কথা মনে পড়ে। উনি তোমার অনেক প্রিয় লোক, অনেক প্রিয় মানুষ প্রিয় ছিলেন, শিক্ষক। আচ্ছা, প্রিয় শিক্ষক ছিলেন। মানে কোন কারণে এত প্রিয় হলো, মানে তার কি গুণটা তোমার বেশি করছে তোমাকে? তার যে স্কুলে তার যে উপস্থিতি, তার যে পড়াশোনার প্রতি অনুপ্রেরণা যোগানো, খেলাধুলা, সবকিছু মিলেই তার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে। উনি কি নিজে একজন খেলোয়াড় ছিলেন নাকি? নিজেও খেলোয়াড় ছিলেন কিনা তার খেলা তো আমরা দেখি না, কিন্তু সে যে রেফারির দায়িত্ব পালন করছেন এটা মনে আছে। আমাদের এলাকায় আমাদের স্কুল সিরাজাবাদ হাই স্কুল মাঠে যে খেলাধুলা হয়েছে, আমাদের ফুটবল টিম ছিলেন, যে ফুটবল টিম ছিল, বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে, নাম আছে। আমাদের এই গ্রামের যে একটা টিম ছিল, এটার নাম আছে। তো ওইখানে যে দায়িত্ব পালন করছে এটা মনে আছে। খেলাধুলার খুব ভালো সংগঠক ছিলেন। সংগঠক ছিলেন। আচ্ছা, খেলাধুলার সংগঠক ছিলেন। উনি তো প্রিয় একজন শিক্ষক, একজন প্রাইমারি লেভেলে না? জি। আচ্ছা, এখন শিক্ষা লেভেল তো এরকম, এরপরে তো কর্মজীবন। জি। আমরা যদি তোমার কর্মজীবন নিয়ে শুনতে চাই, তাহলে তোমার কর্মজীবন শুরু হয়েছে কোথা থেকে? কর্মজীবন বলা চলে আমার এই হাই স্কুল থেকেই শুরু হয়েছে মূলত। আমি যদিও একটা প্রাইভেট প্রতিষ্ঠানে নিয়োজিত আছি, কিন্তু ওইখানে আসলে ট্রেনিংটা মনে হয় কমপ্লিট করছিলাম। ট্রেনিং করার পরে তারপর আর ওইদিকে আর মুভ করা হয় নাই, আসলে এখানে আমি চলে আসছি। তাহলে তোমার প্রথম প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে ঢুকছিলাম? জি। কি নাম, কি কোম্পানির? এটা মিল্লাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, মিল্লাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কি মার্কেটিং এ ঢুকছিলা নাকি? জি, মার্কেটিং এ। কিন্তু কাজ করা হয় নাই? কাজ করা হয় নাই। যোগদান করে চলে আসছো? জি। কোনোদিনও কাজ করা নাই? ওইভাবে কাজ করা হয় নাই ওইখানে। এরপরে থেকে এই সহকারী শিক্ষক হিসেবে আছো? সহকারী শিক্ষক হিসেবে। আচ্ছা, তাহলে তো অনেকদিন যাবত শিক্ষকতা করতেছো? জি, অনেকদিনই হয়ে গেল। আচ্ছা, এখন 11 সাল থেকে শুরু হয়েছিল। 11 সালের 25 জুলাই আমি এখানে যোগদান করছো। 11 সালের 25 জুলাই। জি। তো অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, এখন এই যে তুমিও তো ছাত্র ছিলা, তুমি যখন ছাত্র ছিলা আর এখন যে ছাত্র, বা তোমার সময় যে শিক্ষাদানের পদ্ধতি আর এখনকার যে শিক্ষার পদ্ধতি, বা তখনকার যে ছাত্রদের লেখাপড়ার প্রতি ভালোবাসা বা আবেগ, আর এখনকার কি ছাত্রদের যে লেখাপড়ার প্রতি আবেগ ভালোবাসা, এগুলোর মধ্যে আগের মধ্যে আছে নাকি কোনো চেঞ্জ আছে? না, এটা শিক্ষা পদ্ধতিটা চেঞ্জ হয়েছে। আবেগের জায়গাটাও আমি বলবো যে অনেকটা চেঞ্জ হয়েছে। আগের যে ছাত্রদের শিক্ষকদের প্রতি অন্যরকম একটা সহানুভূতিশীল আচরণ, অন্যরকম ভালোবাসা, এটা এখন আমার মনে হয় যে কম লক্ষ্য করা যায়, মানে কমে গেছে। এটা আমার কাছে কেন জানি মনে হয় যে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে, বিশেষ করে এই বর্তমান সমাজে যে স্মার্টফোনের ব্যবহার, আচ্ছা, এটা ব্যবহার তো মূলত এটার খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আমি যদি এটাকে পজিটিভলি এটাকে কাজে লাগাই তাহলে তো ভালো, কিন্তু এটা যদি নেগেটিভ হিসাবে আমি গ্রহণ করি তাহলে তো এটা অবনতি লক্ষ্য, এটার প্রভাব আমাদের ছাত্র সমাজের ভিতরে পড়তেছে, যেটার কারণে দেখা যায় যে ছাত্ররা অনেকটাই মানে আগের তুলনায়, আগের যে একজনের প্রতি আরেকজনের যে সহমর্মিতা, ভালোবাসা, পড়াশোনার একজনের সঙ্গে আরেকজনের শ্রদ্ধা, পড়াশোনা একজনের সাথে আরেকজনের শেয়ার করা, এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন অনেকটাই কমে গেছে। তাহলে যে এই ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি যে কমে গেল, এটার কারণ কি? এটা কি সামাজিক একটা অবক্ষয়? সামাজিক অবক্ষয়। কি কারণে এরকম হলো? কারণ কি মনে হয়? এটার কারণ আমার মনে হয় যে প্রযুক্তির অপব্যবহার। মানে আমাদের যে এই বর্তমান যে প্রযুক্তি, বিশেষ করে আর কি স্মার্টফোনের অপব্যবহার, এটার অপব্যবহার আমার কাছে মনে হয়। মানে এটা আসার কারণেই একজনের সাথে আরেকজনের যোগাযোগ একটা ফ্রেন্ড বসে আছি, একসঙ্গে বসে আছি, কিন্তু কারোর সঙ্গে কারো কোনো কথা নেই, সবার সামনে সবাই ফোন টিপতেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করতেছি, কিন্তু কারোর সঙ্গে যে একটা গল্প কথা বলার যে একটা স্কোপ সেটা নাই। এটা কেমন আড্ডা? তাহলে প্রযুক্তি কি বিচ্ছিন্ন করে দিচ্ছে? সারা পৃথিবীকে ছোট করছে, সারা পৃথিবীকে গ্লোবালাইজেশনের কারণে পুরো পৃথিবীটা এখন মানে হাতের মুঠোয় চলে আসছে, গ্লোবালাইজেশন ভিলেজে পরিণত হয়েছে। কিন্তু এটা পাশে মানে ভালো দিকটা গ্রহণ না করে আমরা যদি খারাপ দিকটা গ্রহণ করি, সেটা যে আমাদের সমাজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াইতেছে। আচ্ছা, তাহলে তুমি যেটা বলতে চাইলে যে এই বর্তমান যে প্রযুক্তি, মানে স্মার্টফোন, এটা পৃথিবীকে একদম ছোট করে নিয়ে আসছে, কিন্তু এই একজন থেকে আরেকজনের দূরত্ব তৈরি করছে।
একজন থেকে একজনের দূরত্ব দরকার আছে, কারণ একসাথে 5 জন বসে আছে, কারোর সাথে কারো কথা নেই, কারোর সঙ্গে কোনো কথা হতে নাই, সবাই শুধু ওই মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা, তাহলে এই প্রযুক্তির যে একটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা উপকারিতা অপকারিতা আছে, এটা সুবিধা অসুবিধা আছে। তাহলে এই প্রযুক্তির যে অসুবিধাটা, সেই অসুবিধাটাই পড়ছে আমাদের উপর প্রভাব পড়ছে, সমাজে পড়ছে। এই সমাজে পড়ার কারণে ধীরে ধীরে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আবেগ এগুলো আস্তে আস্তে কমে গেছে। এটা তুমি মনে করো না? এটা আমি মনে করি। আচ্ছা, এখন এই তুমি যে পড়াতে যাও, যখন পড়ছো তখনই ভালো লাগছে না এখন পড়াতেই ভালো লাগে? কোনটা ভালো লাগে? দুইটাই আমার কাছে ভালো লাগে। তখন পড়ছে ওইটাও ছাত্র অবস্থায় যে আমাদের শিক্ষা গ্রহণ, ওইটাও ভালো লাগছে। এখন পড়াইতে গেলে এটাও ভালো লাগা কাজ করে, যে এতগুলা স্টুডেন্ট একসঙ্গে জ্ঞান দিতে, তাদেরকে যে শিক্ষা দেওয়া, পড়ানো, এটাও ভালো লাগা কাজ করে। আচ্ছা, ছাত্রছাত্রীদের কোন জিনিসটা ভালো লাগে তোমার, যে এই জিনিসটা খুব ভালো লাগে? ছাত্রীরা যখন আমার কোনো বিষয়ের প্রতি তাদের আগ্রহ, ভালো লাগা, তাদের যে আন্তরিকতা, শেখার প্রতি আন্তরিকতা, এটা অনেক সময় তাদের যে হাস্যোজ্জ্বল মুখ, আমার কাছে আসা কোনো প্রয়োজনে এটা অনেক ভালো লাগা কাজ করে। আচ্ছা, মানে যদি কোনো ছাত্রছাত্রী যদি খুব হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বা খুব জানার আগ্রহ নিয়ে তোমার কাছে আসে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তো অনেক ভালো লাগে। খারাপ লাগে কখন? খারাপ লাগে যখন কোনো বাচ্চারা, ছেলেমেয়েরা অনেক সময় দেখা যায় যে ক্লাসে সবাই একরকম না, দু একটা থাকে একটু অন্যরকম, এদের আচরণ কিছু কিছু সময় দেখা যায় যে অনেক সময় কথা শুনতে চায় না, তখন একটা খারাপ লাগা কাজ করে। তাহলে তোমার শিক্ষক হওয়ার কারণ তো এটাই, তোমার মা তোমার কাছে থাকবে। জি, তোমার মা তোমার কাছে রাখবে, তোমার শিক্ষক হওয়ার মূল কারণ এটাই না? এবং এটার কারণে আমি স্যাটিসফাইড যে আমার বাবা মার পাশে আমি থাকতে পারতেছি সবসময়, প্রয়োজনে কাছে। অনেক ভালো লাগে না? আমার বাবাও আমাকে ছাড়া কিছু বোঝায়, যে কোনো কিছু হইলেই সবকিছুতেই, যেগুলো একটা ডাক্তার দেখানো বা কোনো প্রয়োজন অনেক ভালো মানুষ ছিলেন, আমার সাথে পরিচয় ছিল, অনেক অনেক ভালো মানুষ ছিলেন আর কি। আর সমাজে যে মানে ভালো মানুষগুলা থাকে আর কি, তার মধ্যে তোমার বাবা একজন অনেক ভালো মানুষ ছিলেন। এখন কর্মজীবন শুরু হওয়ার, বিয়ে করছো তুমি না? জি, কর্মজীবন শুরু হওয়ার পরে বিয়ে করছো নাকি? কর্মজীবন শুরু হয়েছে 2011 সালে, আমার বিয়ে 2016 সালের জানুয়ারির 31 তারিখ। বিয়ে করছো 2016 সালে? 16 সালে। নাকি বিয়ে করছো নাকি পরিবার থেকে বিয়ে করাইছে? পারিবারিক ভাবেই। আগে পরিচয় ছিল না? এটা দুইটাই বলা চলে, পরিচয় একটু ছিল, তারপর ফ্যামিলিগত ভাবে বোঝাপড়ার মাধ্যমে আসলে সেটা পরিণতি পাইছে আর কি। পরিণতি মানে কি আসলে এটা কি খাতিরের বিয়ে নাকি মানে আপনি খালি পারিবারিক বিয়ে, সেটা জিজ্ঞেস করছেন? না, এটা পারিবারিক ভাবে মূলত বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, পারিবারিক ভাবেই। খাতির ছিল তো? খাতির তো ছিল, এটা ছিল। আচ্ছা, খাতির কবে হলো? এটা আমি যখন MBA করতে যাই 2010 সালে, তার সঙ্গে কোনো না কোনো ভাবে আমার একটা যোগাযোগ তৈরি। কোথায় পরিচয় হয়েছে? পরিচয়টা হয়েছে কোথায়? এটা আশেক মাহমুদ কলেজে। আচ্ছা, তার বাড়ি কোথায়? তবে জামালপুর সদর, নান্দিনাতে বাড়ি, জামালপুরের কাছাকাছি। আচ্ছা, জামালপুর জেলায় বাড়ি। জি, আশেক মাহমুদ কলেজে প্রথম পরিচয়। জি, তারপরে ওইখান থেকে আসলে শুরু, তারপর আস্তে আস্তে শেষ পরিণয় এই পারিবারিক ভাবে দুই পক্ষের বোঝাপড়াতে। মানে তুমি যে মানে দুইজন যে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে তাহলে তো পরিচয় হলে তো আর সম্পর্ক হয় না, একজনের সাথে পরিচয় হলে তার সম্পর্ক হয় না। জি, এই দীর্ঘ সময় তার সম্পর্ক তো আর হয়। জি, তাহলে কে করলো, মানে তুমি তাকে বিয়ে করতে চাও বা তার সাথে তুমি সম্পর্ক আরো গভীর করতে চাও, এই কে প্রস্তাব দিছে? এটা তুমি প্রস্তাব দিছো নাকি সেই প্রস্তাব দিছে? এটা দুইজনের মাধ্যমে আসলে হইছে। তারপরে একজন তো প্রস্তাব দিছে, আমার মাধ্যমে মূলত এটা হইছে শুরুটা। তুমি প্রস্তাব দিছো? জি। সে প্রস্তাব দেয় নাই? না। নাকি ভয়ের ঠেলা বলতেছো না যে না 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 ওরা যদি বলে যে আমি প্রস্তাব দেই? না, এটা ভয়ের কোনো কিছু নাই। এটা ফ্যামিলিতে মোটামুটি জানে। ফ্যামিলি আমার আম্মাকে ম্যানেজ করে আমার কিছু করতে দিয়েছে। আমার আম্মাকে ম্যানেজ করছি, আম্মা বাবাকে ম্যানেজ করছে। আচ্ছা আচ্ছা, তারপরে খাতির হওয়ার পরে জি প্রথম তুমি প্রকাশ করছো তোর মায়ের কাছে? জি। তোমার মা কি ছবি দেখবার চাইছে নাকি কথা বলতে চাইছে তার সাথে? কথা হয়েছে, এটা কোনো না কোনো ওই আশেক মাহমুদে পড়াশোনা করছে। আশেক মাহমুদ ইংলিশ অনার্স মাস্টার্স কমপ্লিট হই ইংরেজি বিষয়ে। আচ্ছা। তো
তো আমার ইমিডিয়েট বড় যে ভাই ওর বিয়ের কেনাকাটা করতে গিয়ে জামালপুর মার্কেটে দেখা হয়েছিল আর কি মার সঙ্গে, আমার মা বাবার সঙ্গে কথা হয়েছে ওদের প্রথম। পরে তুমি তোমার আম্মাকে বলছো যে তোমার মাকে বলছো যে এরকম, জি, পরে সে পছন্দ করে, জি, পরে সে ম্যানেজ করলো তোমার বাবাকে, জি। তারপরে বিয়ের প্রস্তাব কি তোমরা দিছো না তারাই দিছে বিয়ের প্রস্তাব? ওইখান থেকেও আসছে, পরে এখান থেকে আমার বাবা গেছে, আমার বাবার সঙ্গে লোক গেছে। এমনকি তোমার ওয়াইফ তো তাহলে ইংরেজিতে অনার্স মাস্টার্স, জি, সে কি চাকরি করে, এখন জব করে? জি, ওই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে আছে। গত 2024 সালে ওই জয়েন করছে কান্দারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার মানে সেও তো শিক্ষক? জি, সেও প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। তোমার শিক্ষক হাই স্কুলের, সে হলো প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা। আচ্ছা, এখন এই যে এই প্রেম করলা তখন যে ভালোবাসা, এই বিয়ার পরের যে ভালোবাসা, এখন গিয়া কি আছে নাকি ভালোবাসা কমে গেছে? আমার কাছে মনে হয় যে একই রকম আছে, বাড়ছে। এটা একই রকম আছে, আমার মনে হয় যে কমে নাই, বাড়ছে। ভালোবাসা বাড়ছে। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার এক ছেলে, ছেলেটা বড়, ওই 6+, 6 বছর, গত এপ্রিলে 6 বছর হয়েছে। আর মেয়েটা এই যে গত মাসের জুলাইয়ের 24 তারিখে 4 বছর হয়েছে মেয়েটা। এই ভালোবাসা আরো বাড়লো, ছেলে মেয়ে হওয়ার পরে ভালোবাসা কমে নাই? ছেলে মেয়ের প্রতি ভালোবাসা ভাগ হয়ে যায় নাই? না স্যার, এটা ভালোবাসাটা আসলে মনে হয় যে তৈরি হইতে থাকে, এটা বাড়তেই থাকে, কমে না। ভালোবাসা বাড়তেই থাকে। এটা আমার কাছে মনে হয় যে ওর সঙ্গে যে 8+ হয়ে গেছে, বিয়ের বয়স 16 সালে হইলে তো 9 বছরে পড়ছে মনে হয়। তাহলে ওর সঙ্গে এটা আমার সবচেয়ে একটা বড় পাওয়া, যে কখনো কোনো বিষয় নিয়ে যে একটা বাজাবাজি বা এরকম কোনো বড় কোনো ধরনের ঝগড়া এটা কখনো হয় না, কোনোদিনও হয় নাই। এটা আসলে সম্ভব হয়েছে দুইজনের কিছু কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইসের একটা বিষয় থাকে। অবশ্যই। এটার কারণে মনে হয় সম্ভব হয়েছে, আল্লাহর বিশেষ রহমত। এটা আমি গর্ব করে অনেক সময় বলি যে এটা আসলে অনেক বড় পাওয়া, পরিবারের যে এরকম একটা মানুষ পাওয়া, এটা আসলে ভাগ্যের ব্যাপার। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে ভালোবাসা এটা কমে না? ভালোবাসা বাড়ে, খালি বাড়ে যদি দুজনের মধ্যে ভালো বোঝাপড়া থাকে। হ্যাঁ, যদি দুজনের বোঝাপড়া ভালো হয়, স্যাক্রিফাইস যদি থাকে, দুজনেরই স্যাক্রিফাইস যদি থাকে, তাহলে ভালোবাসা আরো বাড়তে থাকে, কমে না। আচ্ছা, ধন্যবাদ। এখন একটা কথা হলো যে তুমি বিয়ার আগের যে লাইফটা ছিল, লাইফের স্টাইলটা ছিল, আর বিয়ার পরে যে লাইফ স্টাইল হলো, কি চেঞ্জ হয়েছে দুইটার মধ্যে? বিয়ার আগের লাইফ স্টাইল আর বিয়ার পরের লাইফ স্টাইল। আমার কাছে মনে হয় যে বিয়ের আগে লাইফটা আসলে একটু অন্যরকমই ছিল, গোছালো ছিল। আচ্ছা, শূন্য ছাড়া যা মনে চাই তাই করা গেছে, কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই। মন চাইলে বাইরে 10টা 11টা 12টা পর্যন্ত ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিলাম, গেলাম, কোনো কথাবার্তা নাই। কিন্তু এখন একটা গুছালো জীবনে প্রবেশ করা হয়েছে আর কি বিয়ের মাধ্যমে। অগোছালো জীবন থেকে একটা গুছালো জীবনে প্রবেশ করা মনে হয়েছে, আমার কাছে মনে হয়। ধরা বাঁধা সবকিছু নিয়ম, ছেলে মেয়ে হয়ে গেছে, ছেলে মেয়েদের প্রতি একটা ভালোবাসা, দায়িত্ববোধ, বিশেষ করে মেয়ের ভালোবাসা অসাধারণ। মেয়ে যে বাবার প্রতি যে অন্যরকম একটা ভালোবাসা, অন্যরকম একটা টান, এটা আসলে অন্যরকম, মানে সেটা ভাষা প্রকাশ করার মতো না। তাহলে বিয়ার আগের জীবনের চেয়ে বিয়ার পরের জীবনই ভালো হলো, তাই তো আমার কাছে মনে হয়। গোছালো সবকিছু। তাহলে বাবা মা থাকলে জীবন ভালো হয়েছিল না? ভালো বউয়ার মানে বিয়ে করার পরে দুইটাই অবশ্যই। বাবা মা ছাড়া তো অপূর্ণতা থেকে যাবে সবকিছুতেই, বাবা মার মাধ্যমে শুরু। বাবা মার শাসনের চেয়ে বউয়ার শাসন বেশি হয়েছে না? তাহলে বাবা মার সময় ছাড়া ছিল, বিশৃঙ্খলা ছিল, বউ আসার পরে জীবন একদম শৃঙ্খলা ফিরে আসলো, নিয়ম গোছালো। তাহলে বাবা মার শাসনের চেয়ে কি বউয়ার শাসন বেশি হলো না? তাহলে বউয়ার শাসনটা বেশি হলো। এটা ভালোবাসা, পরিবারের প্রতি যে আন্তরিকতা, ছেলেমেয়ের দায়িত্ববোধ, ওই জায়গাটা থেকে এটা আসলে অটোমেটিক্যালি তৈরি হয়, সম্ভব হয় এটা। আচ্ছা, তাহলে এখন তোমার ওয়াইফ যে চাকরি যোগদান করে, কি তার ইচ্ছায় নাকি ওর ইচ্ছা ছিল? তোমার ইচ্ছা আছে? ওর ইচ্ছা ছিল, ওর ইচ্ছা থেকে আমার ইচ্ছাটা আরো বেড়ে গেছিল, মানে যে প্রয়োজন। ওর কথা হচ্ছে যে ইংলিশে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, সারাটা জীবন কি শুধু সংসার করে কাটা দিব? কাজে লাগাই। ওর এটা খুবই ইচ্ছা ছিল যে একটা চাকরি করবে। আসলে আল্লাহর অশেষ রহমত,
শেষ মুহূর্তে ওর চাকরি শেষ পর্যায়ে ছিল, সেই মুহূর্তে এসে ওরা আসলে আল্লাহর বিশেষ রহমতে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ছেলে মেয়ে নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা কি? ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে ওরা ভালো মানুষের মতো মানুষ হোক। শুরুটা মাদ্রাসায় করছি ছেলেটার, মেয়েটা এখানে ভর্তি করে নেই, মাদ্রাসায় করছি যে আমাদের ইসলামিক যে অনুশাসন এগুলো আসলে এগুলো সম্পর্কে অবগত হোক শুরু থেকেই, এই ইচ্ছা থেকে মাদ্রাসায় দেওয়া। এখন দেখা যাক ভালো মানুষ হিসেবে আল্লাহ কবুল করুক, এটা ইচ্ছা। তোমার সম্বন্ধে অনেক কিছু জানলাম, জানা শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছে। তো আমি তার পরিচয় আমি আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার নাম মাহবুবুর রহমান তুষার, তার ডাক নাম তুষার, আমরা তুষার বলে জানতাম, আমরা তুষার বলে ডাকি তাকে। তো সে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সিরাজাবাদ গ্রামে তার জন্ম, এবং সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে সে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছে। তো তার সম্বন্ধে আমরা অনেক জানা অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তোবা অন্য একটা অনুষ্ঠানে অন্য একজন অতিথিকে, আমার প্রাক্তন কোনো ছাত্র অথবা ছাত্রীকে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এবং আমার যে পেজ আছে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি, সেই পেজে নিয়মিতভাবে প্রচার করা হবে, এবং সেখানে শুধু আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার প্রচারিত হয় না, সেখানে অ্যাকাউন্টিংয়েরও অনেক কিছুই প্রচারিত হয়। তো তুমি কি তোমার পরিবারের সদস্যদের মানে কিছু বলতে চাও, সেটা আর কি মুখে বলা হয় নাই? সেটা তোমার বাবা মা হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, ভাই বোন হতে পারে, যে সেই কথাটা তোমার বলতে ইচ্ছা করে কিন্তু তুমি বলতে পারো না, এরকম কিছু আছে কি? এটা আসলে বাবা মায়ের প্রতি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আসলে তাদের যে অবদান এটা তো কখনোই ভোলা সম্ভব না, কিন্তু তাদেরকে আসলে কখনো বলা হয়ে ওঠে না যে তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আচ্ছা, বলে দাও। এটা কখনো বলা হয়ে ওঠে না, সেটা বাবার অনুপস্থিতিতে আরো বেড়ে যায়। সেটা ভালোভাবে বুঝতে পারছি যে তাদের যে কেয়ার, তাদের যে ভালোবাসা, এটা আসলে কেমন। বাবাকে আসলে এইভাবে কখনো বলা হয় নাই। মা আছে আমার, মাকে এখনো বলি যে তোমাকে আসলে অনেক অনেক ভালোবাসি, তুমি কখনো আমাকে অন্য দৃষ্টিতে দেখবে না, তোমাকে আসলেই অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই ভালোবাসা যেন মৃত্যু অবধি থাকে, শেষ অবধি যেন এই ভালোবাসাটা থাকে, এই দোয়া করবে। ভালো থাকবে। তোমার সফলতা কি তোমার জীবনে? আমার জীবনের সবচেয়ে বড় সফলতা যে এটা কিছুক্ষণ আগে অবশ্য আমি বলছি যে বাবা মাকে আমি তাদের শেষ সময়ে আমি তাদের পাশে থাকতে পারছি, এটা আমার কাছে বড় সফলতা মনে হয়। আচ্ছা, তাহলে কর্মজীবনে তুমি তোমার বাবা মার পাশে থাকতেছো বা ভবিষ্যতে থাকবা আর কি, যতদিন আল্লাহ তাআলা বাঁচা রাখেন তাদেরকে, এটা তোমার জীবনে বড় সফলতা। তুমি গান জানো? গান আগে মাঝে মাঝে আসলে কলেজে থাকা অবস্থায় অনেক সময় গান গাওয়া হয়েছে, ফ্রেন্ড সার্কেল একসঙ্গে, হয়তো 2-4-5-10 জন একসঙ্গে অনেক সময়, কিন্তু এটা আসলে আজকে গান গাতে পারবা, গান শোনাতে পারবা আমার দর্শকদের জন্য? আরেকটা বিষয়, স্যারের ভালোবাসা আসলে বলার মতো। স্যারের আমার একটা বিষয় মনে আছে যে আমার 3টা ফ্রেন্ড, আমি ছিলাম, মিজান নামে একটা ফ্রেন্ড ছিল, নজরুল নামে একটা ফ্রেন্ড ছিল। আমার 3 জনের মাধ্যমে মনে হয় যে আপনার স্যার ইসলাম আসার পরে পরিচয় শুরুটা হয়েছিল অন্যরকম ভালোবাসা দিয়ে। যাই হোক, আমি তো আসলে এরকম ভাবে গানের সঙ্গে জড়িত না, চেষ্টা করি একটা গান। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে।
ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? ভালোবাসাতে যদি হয় অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? কেন প্রতিবাদ? বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে। ধন্যবাদ। আমি আরেকটা কথা তাদের আমি শেয়ার করি আপনাদের সাথে। আমার চাকরি জীবনের যে ছাত্রদের সাথে আমার একদম প্রথম পরিচয় হয়েছে, তাদের মধ্যে সে একজন। তারা 3 জন মনে হচ্ছিল, তারা 3 বন্ধু ছিল, তুষার, মিজান এবং নজরুল। আমি শিক্ষকতা জীবন যখন শুরু হয়, শুরুতে যে ছাত্রদের সাথে পরিচয় হয়েছিল, অল্প কিছু ছাত্রদের সাথে পরিচয় হয়েছিল তখন, তার মধ্যে তারা অন্যতম। তো অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি এখন শেষ পর্যন্ত স্যারকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আসলে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমার যে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি আছে, সেই শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমির যে পেজ আছে, ফেসবুক পেজ, এই পেজ সম্বন্ধে কিছু বলার জন্য তুষারের যে ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী আছে বা সাবেক ছাত্রছাত্রী আছে বা ভবিষ্যৎ ছাত্রছাত্রী হবে, এই সবার উদ্দেশ্যে আমার পেজ সম্বন্ধে কিছু বলার জন্য আমি তুষারকে বলবো। ধন্যবাদ স্যার। আসলে শাহ আলম অ্যাকাউন্টিং একাডেমি এই চ্যানেলে আসলে বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও, বিশেষ করে অ্যাকাউন্টিং বিষয়ের উপরে, এটাতে সবাই ফলো দিয়ে রাখবে। এটাতে ফলো দিয়ে রাখলে তোমরা অ্যাকাউন্টিং বিষয়ের উপর অনেক উপকৃত হবে। বিশেষ করে আমার ছাত্রছাত্রী যারা আছো বা পরিচিত যারা আছো, তারা সবাই এখানে সম্পৃক্ত হবে। তাহলে তোমাদের আসলে অনেক অজানা বিষয় জানতে হবে। ধন্যবাদ।